তোমাদের অনেকেরই ব্যাংকের বই আছে, সেই ব্যাংকে তোমরা যদি কিছু টাকা রাখো তাহলে দেখতে পাবে 1 বছর বা 2 বছর পরে সেই টাকার পরিমাণ বেড়ে গেছে। এই বাড়তি টাকাটা আসলো কোথা থেকে? এই বাড়তি টাকাটা কি? ধরো কেউ ব্যাংকে 800 টাকা জমা রাখলো, তারপরে 1 বছর পরে দেখতে পেলো টাকার পরিমাণ 832 টাকা হয়ে গেছে। এই এক্সট্রা 32 টাকাটাই হলো সুদ। ঠিক আছে, এই চ্যাপ্টারে মোটামুটি 4টে নাম এবং তাদের সংজ্ঞা জানতে হবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা তৈরি করতে হবে এবং সেটা জানতে হবে, তাহলে সমস্ত অঙ্ক পারা যাবে। সমস্ত অঙ্ক সেই একটা সূত্রের মাধ্যমে হয়ে যাবে। সেটা কি? এইটা হলো সুদ, যে টাকাটা এক্সট্রা সেটা হলো সুদ। আর আসল কোনটা? আরেকটা টার্ম আছে, সেটা হলো আসল। আসলকে সবসময় এই অঙ্কের চ্যাপ্টারে পি ধরা হবে। ঠিক আছে, আসল পি কোনটা? এখানে 800 টাকা, যে টাকাটা ব্যাংকে জমা রাখা হয়েছিল, তাই তো। আরেকটা কি আছে? সময়। ঠিক আছে, সময়কে টি ধরা হবে। যতটা সময় ধরে সেই টাকাটা ব্যাংকে ছিল, অথবা যতটা সময় ধরে সেই টাকাটা কেউ ধার নিয়েছিল, অথবা যতটা সময় ধরে তুমি কারো কাছ থেকে টাকা ধার নিলে, সেটা হলো টাইম। ঠিক আছে, এখানে 1 বছর। ঠিক আছে, আসল কোনটা? আসল হলো যে পরিমাণ টাকা তুমি কারো কাছ থেকে ধার নিলে, অথবা কাউকে ধার দিলে, অথবা ব্যাংকে জমা রাখলে, অথবা পোস্ট অফিসে জমা রাখলে, সেই মোট পরিমাণ যে টাকাটা তুমি জমা রাখলে বা নিলে অথবা দিলে, সেইটা হলো কি আসল। আরেকটা জিনিস আছে, সেটা হলো সুদ, মোট সুদ। সুদ বা মোট সুদ। মোট সুদটা কি? এটাকে আয় ধরা হবে সবসময়, ইন্টারেস্ট। ঠিক আছে, মোট সুদটা হলো তুমি একটা নির্দিষ্ট টাইমের জন্য কাউকে টাকা ধার দিলে, অথবা কারো কাছ থেকে টাকা নিলে, অথবা ব্যাংকে রাখলে, তারপরে যে পরিমাণ এক্সট্রা টাকা তুমি চার্জ করবে বা চার্জ নিবে, অথবা ব্যাংক থেকে যে পরিমাণ টাকা এক্সট্রা পাবে, সেটাই হলো মোট সুদ। সেটা কিভাবে আমরা নির্ণয় করব? সুদ এবং আসল মোট একটা যে টাকাটা হবে সেই টাকা থেকে আমরা আসল টাকা বিয়োগ করব, তাই না। মোট সুদ যে এক্সট্রা টাকা, এখানে আমরা কি পেয়েছিলাম? 832 থেকে 800 টাকা বিয়োগ করলাম, তাই না। তাহলে আমরা এখানে কত টাকা পেলাম? 32 টাকা। তাহলে এই চ্যাপ্টারে একটা জিনিস থাকবে আসল, যে পরিমাণ টাকার নিয়ে, যে পরিমাণ টাকা ব্যাংকে রাখা হবে বা ব্যাংক থেকে ধার নেওয়া হবে বা কাউকে ধার দেবে বা কারোর কাছ থেকে ধার নেবে, সেটা হলো আসল। যতটা সময়ের জন্য রাখবে সেটা হলো টাইম টি, আর মোট যতটা সুদ পাওয়া যাবে সেটা হলো আই, ইন্টারেস্ট। ধরো একটা ব্যাংকে তুমি রেখেছো 500 টাকা আর তোমার বন্ধু রেখেছে 300 টাকা। ঠিক আছে, 1 বছর পরে ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে দেখা গেল তোমার বন্ধুর 312 টাকা হয়ে গেছে টাকার পরিমাণটা, আর তোমার হয়েছে 520 টাকা। এবার তাহলে তুমি সুদ পেলে কত টাকা? 20 টাকা। তোমার বন্ধু কত টাকা সুদ পেল? 12 টাকা। একই ব্যাংকে টাকা রেখেছো, একই সময় টাকা ছিল, তোমার সুদের পরিমাণ, প্রাপ্য সুদের পরিমাণ 20 টাকা, তার প্রাপ্য সুদের পরিমাণ 12 টাকা। এটা কেন হলো? দুজন তো একই সময় টাকা রেখেছিল, কিন্তু দুজনের সুদের পরিমাণ আলাদা হলো। এটার কারণ হলো দুজনের গচ্ছিত যে পরিমাণ টাকা রেখেছিল, আসলটা পিটা আলাদা, তাই না। তার মানে যদি একই সময়ের জন্য টাকা রাখা হয়, যদি একই সময়ের জন্য টাকা রাখা হয়, তাহলে যার আসল বেশি সে বেশি সুদ পাবে, তাই না। তাহলে সুদ আসলের উপর নির্ভর করে। আসল বাড়লে সুদের পরিমাণ বাড়বে, আসল কমলে সুদের পরিমাণটা কমবে। এবার এখানে আর দুটো টার্ম আছে, সেটা হলো উত্তমর্ণ, আরটা কি? অধমর্ণ। ঠিক আছে, যে ধার দেয়, যে ধার দিল, সে হলো উত্তমর্ণ, ক্রেডিটর। আর যে ধার নেয় সে অধমর্ণ, যে ধার নেয় সে হলো অধমর্ণ। ঠিক আছে, যদি আমি ব্যাংকে টাকা জমা রাখি তাহলে আমি উত্তমর্ণ আর ব্যাংক অধমর্ণ, কিন্তু আমি যদি ব্যাংক থেকে টাকা ধার নিই তাহলে ব্যাংক উত্তমর্ণ এবং আমি অধমর্ণ। তুমি যদি কাউকে টাকা ধার দাও, তোমার বন্ধুকে টাকা ধার দিলে তুমি উত্তমর্ণ, আর তোমার বন্ধু যদি তোমার কাছ থেকে টাকা ধার নেয় সে অধমর্ণ। যে ধার নেবে সে অধমর্ণ, আর যে ধার দেবে সে উত্তমর্ণ। উত্তমর্ণ এবং অধমর্ণের আরেকটা নাম আছে, সে উত্তমর্ণ হলো কি? পাওনাদার, আর অধমর্ণ দেনাদার। ঠিক আছে, পাওনাদার এবং দেনাদার। এখন ওই ব্যাংকে যদি যে কোনো পরিমাণ
টাকা রাখা হয় তবে কি পরিমাণ সুদ পাবো একটা নির্দিষ্ট সময়ে সেটা কীভাবে জানবো? যদি এখন ওই ব্যাংকে যে কোনো পরিমাণ টাকা রাখি তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য কি পরিমাণ সুদ পাবো সেটা কিভাবে জানবো? সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে সুদের হার। সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে সুদের হার। এখন সুদের হারটা কি? সুদের হারটা কি? সুদের হার হলো 100 টাকার 1 বছরের প্রাপ্ত সুদ, সেটাকে বলে সুদের হার। সুদের হারটা কি? 100 টাকার 1 বছরের প্রাপ্ত সুদকে সুদের হার বলে। এই চ্যাপ্টারটা হলো সরল সুদ, তার মানে এখানে বছরে একবারই হিসাব করা হবে, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে মাসে একবারও হিসাব করা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিদিনও হিসাব করা হয়। তার মানে 100 টাকার 1 বছরের সুদকে আমরা বলি সুদের হার। 100 টাকার 1 বছরের প্রাপ্ত সুদকে আমরা বলি সুদের হার। তো 10% সুদের হার এর অর্থ কি? 10% সুদের হার এর অর্থ হলো 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। তার মানে কেউ যদি 100 টাকা ধার নেয় তাহলে তাকে 1 বছর পরে 100 প্লাস 10, তার মানে 110 টাকা তাকে সুদ আসল, তাই না? এবারে সুদ এবং আসল দুটো কথা আছে। সুদ আসল, সুদ আসলের আরেকটা নাম আছে হলো স্ববৃদ্ধি মূল। স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল মানে 100 প্লাস 10। তাহলে এতক্ষণ অবধি আমরা যেটা দেখলাম, একটা হলো আসল, এটাকে আমরা পি বলছি, আর একটা আছে সময়, সেটাকে আমরা টি বলছি, আর একটা দেখলাম আমরা সুদ, যেটা মোট সুদ, এটাকে আমরা আয় বলছি। সুদের হার, এটাকে আমরা বলবো আর পার্সেন্ট, মানে সুদের হার মানে পার্সেন্ট। 100 টাকায় 1 বছরের সুদ কত সেটা আর পার্সেন্ট। তাহলে আমাদের এখানে 4টে টার্ম। আর একটা জিনিস আছে, ধরো সুদ আসল, যদি বলি সুদ আসল তাহলে সেখানে থাকবে কি পি প্লাস আয় থাকবে, তাই না? সুদ এবং আসল থাকবে, সুদ এবং আসল থাকবে। এর প্রথমে যে উদাহরণটা দেওয়া হলো যে 500 টাকা জমা রেখে তোমার 520 টাকা পেয়েছিলে, তাহলে এখানে কত ছিল? আসল কত টাকা ছিল? তাহলে আসল কত টাকা ছিল? আসল টাকা, সময়, বছর আর সুদ, ঠিক আছে? এটাও টাকাতে হিসাব। তুমি 500 টাকা জমা রেখেছিলে ব্যাংকে, সুদ পেয়েছিলে কত টাকা? 20 টাকা 1 বছর সময়ে। তাহলে আমরা সুদের হার নির্ণয় করব, মানে আসল যদি 100 টাকা হয় 1 বছরে আমরা কত টাকা সুদ পাবো, তাই না? তাহলে ঐকিক নিয়মে যদি আমরা এটা করি তাহলে কি পাবো? 500 টাকার 1 বছরের সুদ 20 টাকা, তাই না? তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 20/500 টাকা, তাই না? তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 20/500 ইন্টু 100 টাকা। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে 5 দিয়ে 20কে কাটলে 4 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সুদের হার। তাহলে ওই ব্যাংকের সুদের হার কত ছিল? সুদের হার সমান সমান 4%। তাহলে সুদের হার কত হলো? 4%। এইভাবে আমরা সুদের হার নির্ণয় করতে পারি, তাই তো? এইভাবে আমরা সুদের হার নির্ণয় করতে পারি। এবার আমরা এই পি, টি, আই এবং আর এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব। এখানে তোমরা দেখলে 500 টাকার সুদ ছিল 20 টাকা, 1 টাকার সুদ কত টাকা? 100 টাকার সুদ কত টাকা? এখান থেকে আমরা সুদের হারটা নির্ণয় করলাম। এবারে ওই 4% সুদের হারের ব্যাংকে আমি 1200 টাকা জমা রাখবো, ঠিক আছে? 1200 টাকা জমা রাখবো। এবার দেখব এই 1200 টাকা জমা রাখার পরে আমি কত টাকা সুদ পাবো। তাহলে আসল, সময় এবং সুদ এগুলো টাকা, এটা বছর, আর সুদটাও টাকা। আসল কত টাকা? 4% সুদ, মানে এখান থেকে কি লিখতে পারবো? আসল যদি 100 টাকা হয় 1 বছর সময়ে আমরা 4 টাকা সুদ পাবো, ঠিক আছে? 4% সুদের হার ওই ব্যাংকে আমরা নির্ণয় করলাম। তো 4% সুদের হার মানে কি? আসল যদি 100 টাকা হয় 1 বছর সময়ে 4 টাকা আমরা সুদ পাবো। তাহলে আমরা 1200 টাকা যদি আসল হয় তাহলে 1 বছর সময়ে কত টাকা সুদ পাবো সেটা নির্ণয় করব। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত টাকা? 4/100 ঐকিক নিয়ম।
তাই না? তাহলে আমার 1200 টাকার 1 বছরের সুদ কত হবে? 4/100 ইন্টু 1200 টাকা। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 4×12 48 টাকা। তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। পার্সেন্ট যদি দেওয়া থাকে এবং আসল যদি জানা থাকে, তাহলে আমরা এখান থেকে সুদটা নির্ণয় করতে পারবো। IPRT সম্পর্ক নির্ণয়। ঠিক আছে, এখানে লিখছি আমি যে কোনো একটা ব্যাংকে P পরিমাণ আসল রাখা হলো, আসল P টাকা রাখা হলো। ঠিক আছে, কতটা সময়ের জন্য রাখা হলো? সময় T টাইমের জন্য রাখা হলো, এবং মোট সুদ পাওয়া গেছে I টাকা, এবং সুদের হার সেটা R%, মানে বছরে 100 টাকায় R টাকা সুদ পাওয়া যায়। তাহলে আমরা এইভাবে লিখি, সেই একই রকম, আসল টাকা সময় বছর সুদ, এটা মোট সুদ, এটা কি? এটাও টাকাতে। তাহলে R% সুদের হার বলে দিয়েছে, তাহলে আমাদের 100 টাকা যদি আসল হয় 1 বছর সময়ে আমরা R টাকা সুদ পাবো, R% সুদের হার। ঠিক আছে, এবার যদি P টাকা আসল হয়, সময়টা T টাইম যদি আমরা সেই টাকাটা রাখি, তাহলে আমরা যদি I পরিমাণ সুদ পাই, তাহলে এটার মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব, তাই না? তাহলে দেখো, 100 টাকার 1 বছরের সুদ R টাকা, তাই না? এখান থেকে পেলাম। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত টাকা হবে? R/100 টাকা হবে, তাই তো? R/100 টাকা হবে। এবার আমরা P টাকার বের করব। P টাকার ওই 1 বছরেরই সুদ কত হবে? এটার সঙ্গে P গুণ হবে, R × P/100, এত টাকা। এবার যদি আমরা এই টাকাটাই, ওই P টাকা যদি T টাইমের জন্য নির্ণয় করি, তাহলে যদি নির্ণয় করি P টাকার মানে T বছরের জন্য সুদ কত টাকা হবে, এটার সঙ্গে T গুণ হবে, RP × T/100 টাকা। এটা তো মোট সুদ বেরিয়ে আসলো, আর সেটাই তো আয় ধরেছি আমরা, তাহলে এটা সমান সমানই তো আয়, তাহলে এটাই তো আয়, এটাই তো সুদ, এটাই তো আয়। তাহলে আমরা পাবো কি? অতএব I = কি পাবো? RPT/100। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে কি পাবো? I = প্রথমে P লিখছি, তারপরে R বাই পাশে T লিখলাম /100। তাহলে এটাই হলো আমাদের সূত্র। যত অঙ্ক এই চ্যাপ্টারে আছে সব একটা সূত্রই হবে, সেটা হলো I = PRT/100। I = PRT/100। এর সম্পর্ক কীভাবে নির্ণয় করলাম? R% সুদ আমরা ধরে নিয়েছিলাম যে R% সুদ, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? 8 টাকা। তাহলে P টাকার সঙ্গে সম্পর্ক নির্ণয় করব T টাইমের এবং আয়ের মধ্যে। তাহলে আমরা এটা ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, অতএব 1 টাকার 1 বছরের সুদ R/100 টাকা। তাহলে P টাকার 1 বছরের সুদ কত পাবো? তার সঙ্গে P গুণ হবে। এবার P টাকারই এই 1-এর জায়গায় 1 বছরের জায়গায় আমরা T টাইম নিলাম, তাহলে T টাইমে কত হবে? তার সঙ্গে T গুণ হবে। আর এইটা তো আমাদের মোট সুদ বেরিয়ে আসলো, সেটাই তো আয়, তাই না? এর আগে যে বাস্তব উদাহরণ দিয়ে যেগুলো দেখেছিলাম, তাই না? তো সেটাই তো আয়, সেটাই তো সুদ। সেই আয় সমান তাহলে RPT/100। তাহলে I = PRT/100। I = কি? PRT/100। আর এই একটা সূত্রের মাধ্যমেই এই চ্যাপ্টারের যা অঙ্ক আছে সবগুলো এই একটা সূত্রের মাধ্যমে হয়ে যাবে। তাহলে একটা সূত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো কি? I = PRT/100, যেখানে আয়টা কি? সুদ, পিটা কি? আসল, আরটা কি? সুদের হার, টি হলো টাইম, আর নিচে এটা 100। তাহলে I = PRT/100। এই একটা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, এই চ্যাপ্টারে যতগুলি অঙ্ক আছে সব অঙ্কগুলি কমপ্লিট হয়ে যাবে। এবার কোষে দেখি 2, পেজ নাম্বার 46। দেখো একেরটাই কি বলছে? একেরটাই বলছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। কত টাকা ধার নিয়েছে? 15,000 টাকা। সুদের হার কত? 12%। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। 4 বছর পরে
ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তার আগে আমরা সূত্রটা লিখি। আসল পি, মোট সুদ আই, সময় টি, সুদের হার R% হলে এদের সম্পর্কটা কি? I = PR/T/100। তো এখানে আগের প্রশ্নটা কি বলা আছে? দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, তাহলে সুদের হার সরাসরি অঙ্ক শুরু, সুদের হার R% সমান কত? 12%। একটি ব্যাংক থেকে 15,000 টাকা, তার মানে আসল পি সমান 15,000 টাকা, ঠিক আছে, ধার নিলেন 4 বছর পরে, তাহলে সময় টি সমান 4 বছর। জানতে চেয়েছে কি কত টাকা সুদ দিতে হবে, তাহলে আমরা জানি কি, অতএব নির্ণেয় সুদ ব্র্যাকেটে আই সমান কি আমরা জানি, I = PR/T/100। পি মানে কত? 15,000, আর মানে 12%, আর টি মানে 4 year বাই 100, এত টাকা, এটা সুদ। এ দুটো শূন্য কাটলাম, তাহলে কত থাকলো? 150 × 12 × 4, তাহলে এটা গুণ করলে কত হবে? তাহলে 7,200 টাকা সুদ হবে 4 বছর পর। অতএব নির্ণয় সুদ 7,200 টাকা। এবার দেখো দুয়েরটা কি বলছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এই অঙ্কগুলো খুবই সহজ, তোমাকে সরাসরি পি আর টি এই চারটের মধ্যে যে কোনো তিনটে জানতে হবে, তাহলে আর একটা বেরিয়ে আসবে, সহজ। তাহলে আমরা 2005 সাল মানে কত? এখানে জানুয়ারি থেকে মে মাস বলেছে, তাহলে 2005 সাল লিপ ইয়ার কিনা দেখতে হবে, কারণ ফেব্রুয়ারিতে 29 মাস হয় কোনো বছরে লিপ ইয়ারগুলোতে, আর লিপ ইয়ার না হলে 28 মাস হয়। যেহেতু এখানে পুরো বছর হয়নি, তাই আমাদেরকে দিন সংখ্যা গণনা করতে হবে, এবং মাসের সংখ্যা হিসাব করা যাচ্ছে না, কারণ 27 মে পর্যন্ত, পুরো মাসটাও না। তাহলে আমরা কি করব? দিন সংখ্যাটা হিসাব করব, দিয়ে 365 ভাগ করব দিন সংখ্যাটাকে, তাহলে সেটা আমাদের বছরের হিসাব পাবো। আসল পি সমান কত দেওয়া আছে? 2,000 টাকা, ঠিক আছে। আর কি দেওয়া আছে? সুদের হার R%, এটা কত দেওয়া আছে? 6%, ঠিক আছে। এবার আমাদের সময়টা দরকার, সময় টি সমান দেওয়া আছে 2005 সালের জানুয়ারি মাস থেকে 27 মে পর্যন্ত, তাহলে জানুয়ারি মাসের 31টা দিন প্লাস ফেব্রুয়ারি মাস 28টা, কারণ 2005 লিপ ইয়ার নয়, তারপরে মার্চ মাসের 31 দিন, তারপরে এপ্রিল মাসের 30 দিন, তারপরে মে মাসের 27 তারিখ পর্যন্ত, তার মানে মে মাসের 26 দিন, তাই তো? 27 তারিখ পর্যন্ত, তাহলে মে মাসের 26 দিন সমান এটা যোগ করলে কত হবে? 146 দিন সমান বছরের দরকার, তাহলে মানে 146/365 বছর করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমরা কত দিয়ে কাটবো? 73 দিয়ে কাটলে কত পাবো? উপরে পাবো 2 আর নিচে পাবো 5। তাহলে আমরা কি পেলাম? পি পেয়েছি, আর পেয়েছি, টি পেয়েছি। তাহলে এবার সুদ নির্ণয় করতে পারবো। অতএব নির্ণেয় সুদ আই সমান কি? PR/T/100। পি কত আছে? 2,000, আর কত আছে? 6%, টি কত আছে? 2/5/100। তাহলে একটা শূন্য কেটে দিলাম আমরা এখানে, তাহলে আবার উপরে, তাহলে উপরে কত থাকলো? এত টাকা। উপরে কত থাকলো? 20 × 6 × 2/5, এই 5 দিয়ে এটা 4, তাই না? তাহলে 4 6 24, 24 দুগুণ 48 টাকা। তাহলে নির্ণয় সুদের পরিমাণ হলো 48 টাকা। এবার দেখো 3-এরটা, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধিমূল কত? স্ববৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল। স্ববৃদ্ধিমূল মানে কি? স্ববৃদ্ধিমূল বা সুদ আসল, স্ববৃদ্ধিমূল = সুদ আসল সমান কি? সুদ প্লাস আসল, এটা হলো সুদ আসল। সুদ প্লাস আসল হলো সুদ আসল। তো 3-এরটায় এখানে আসল পি সমান 960 টাকা, সুদের হার R% সমান দেওয়া আছে 8.1/3%,
তার মানে এটা হিসাব করলে 3 × 24 আর 25/3%। আর একটা কী জিনিস দেওয়া দরকার এখানে আমাদের সময়, সময় টি সমান সমান কত আছে, 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস, তার মানে কত 12 মাস প্লাস 3 মাস, তাই না, সমান 15 মাস, সমান 15/12 বছর, তাই না, মাসকে বছরে নিয়ে যেতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এবার নির্ণয় সুদ, শুধু সুদটা বের করে নির্ণয় না সুদ সমান, অতএব সুদ সমান PRT/100, পি মানে 960, আর মানে কত 25/3, টি মানে কত 15/12/100, একটা জিরো কেটে দিলাম আমরা। এবার 3 দিয়ে কাটছে এখানে, 3 × 3 = 9, 32। তাহলে এখন অবধি কী পাচ্ছি আমরা, আর এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 × 4 = 12, আর এটা 3 × 5 = 15, ঠিক আছে। আর এটা 4 দিয়ে এটা কাটলে 4 × 8 = 32, তার উপরে কত পাচ্ছি 8 × 25 × 5 বাই নিচে 10, তাহলে 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে আরেকটি কাটলে 4, তাহলে সমান সমান 4 × 25, তার মানে 4 × 25 = 100, তাহলে 100 টাকা হলো সুদ, তাই না। অতএব স্ববৃদ্ধিমূল, এটা তো নির্ণয় করতে দিয়ে নির্ণয় জানতে চেয়েছে, নির্ণয় স্ববৃদ্ধিমূল সমান কি সুদ প্লাস আসল, তাই না, 100 প্লাস আসল কত 960 টাকা সমান 1060 টাকা, তাহলে স্ববৃদ্ধিমূল কত হবে 1060, বোঝা গেল। সুদ নির্ণয় করার পরে মূলের সঙ্গে যোগ করে দিলাম আমরা, তাহলে আমাদের স্ববৃদ্ধিমূল বা সুদ আসল পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। দেখো এবার চারেরটা কি বলছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 3টে জিনিসই দেওয়া আছে আমাদের এখানে। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করি। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কতে একটাই ব্যাপার যে I = PRT/100, এখানে পি আর বা টি বা আয়ের মধ্যে যে কোনো 3টে আমরা যদি পেয়ে যাই তাহলে আরেকটা নির্ণয় করতে পারবো। তো এখানে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% বার্ষিক সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে সবগুলো এখানে দেওয়া আছে, তাহলে এখানে আসল পি সমান সমান দেওয়া আছে 3200 টাকা, ঠিক আছে। তারপরে সুদের হার আর পার্সেন্ট এটাও দেওয়া আছে কত 6%। সময় কতটা দেওয়া আছে, সময় টি সমান দেখো দেওয়া আছে 2 বছর, ঠিক আছে। তাহলে আমরা সুদটা বের করতে পারবো, অতএব সুদ সমান সমান সুদ আয় সমান সমান আমরা বের করতে পারবো PRT/100, পি মানে কত 3200, আর মানে 6%, টি মানে 2 বছর বাই 100, এত টাকাটা কি আমাদের সুদ, তাই না, এত টাকা সমান 6 × 6 = 36 মানে 360 প্লাস 4 × 6 = 24 টাকা সমান সমান 384 টাকা, ঠিক আছে, 384 টাকা। অতএব মোট 3200 প্লাস 384 টাকা সমান সমান কত 3584 টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে, 3584 টাকা পরিশোধ করতে হবে। এবার দেখো 5এরটা, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তবে কত টাকা জমা রেখেছিলেন? 3টে জিনিস দেওয়া আছে আমার, আর একটা এমনি বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখি, এখানে জানতে চেয়েছি কি কত টাকা জমা রেখেছিলেন। তাহলে আসল জানি না, ধরি আসল সমান সমান আই টাকা আর পি টাকা, ঠিক আছে। সুদের হার কত দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে কত 5.25%। সময় টি সমান কত দেওয়া আছে
2 বছর। মোট সুদ আয় সমান সমান কত দেওয়া আছে? 840 টাকা, তাই না? তাহলে আমরা জানি শর্তে কী হবে, আই ইকুয়াল টু PRT/100। তাহলে আই মানে কত দেওয়া আছে? 840। PRT, পি এর মান আমরা জানি না, পি আর কত? 5.25, তাই না? বাই পি আর হলো, এবার টি কত? টি মানে 2/100, ঠিক আছে? এবার এটা হিসাব করবো আমরা, বা এই দশমিক তুললাম, তাহলে নিচে আরেকটা 100 পেলাম, ঠিক আছে? এবার 25 দিয়ে কাটছি, 525কে 25 দিয়ে কাটলে 25 দুগুণ 50, 2 5 25 একে 25, আর এটা 25 দিয়ে কাটলে 4 25 100, এই 2 দিয়ে 4 কাটলে 2, ঠিক আছে? তাহলে কি পাবো আমরা? ওইদিকে পাচ্ছি কি 840 সমান সমান 21p/2 × 100, তাই তো? বা পি সমান সমান এখান থেকে লিখতে পারবো আমরা 840/21, হ্যাঁ, ইন্টু 2 × 100। তো 21 দিয়ে কাটলে 440, তাহলে 40 × 2 × 100, তাহলে এটা কত? 8000 টাকা। অতএব শোভা দেবী ওই ব্যাংকে 8000 টাকা রেখেছিলেন, তাই তো? তাহলে শোভা দেবী ওই ব্যাংকে কত টাকা রেখেছিলেন? 8000 টাকা। বোঝা গেল? আই ইকুয়াল টু PRT/100। পি আমরা জানি না, এখানে আসলটা জানতে চেয়েছে। পি রেখে দিলাম, সুদের হারটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, এর আগের অঙ্কতে আয় নির্ণয় করতে হচ্ছিলো, এখানে আয়টাও দেওয়া আছে। তাই আমরা ওই সূত্রে যেখানে যেটা সেটা বসিয়ে দিলাম, আয়ের মান দেওয়া আছে 840 বসালাম, পি রাখলাম, সুদের হার 5.25 × 2 বছর, নিচে 100, এটা তুললাম, এটা হিসাব করলাম, হিসাব করে আমরা পেয়ে গেলাম যে পি এর মান 8000 টাকা। তাহলে শোভা দেবী ওই ব্যাংকে 8000 টাকা রেখেছিলেন। 6, গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? এখানে বিষয়টা হলো সুদের হার দেওয়া আছে, সময়টা দেওয়া আছে, হ্যাঁ, সুদের হার দেওয়া আছে আর সময় দেওয়া আছে, সুদটাও দেওয়া আছে, মানে প্রত্যেক মাসে, মানে 1 মাস করে টাইম, তাই না? 1 মাস করে, তাহলে 1/12 লিখবো এখানে সময়ের জায়গায়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? 12% হারে সুদ, তাহলে আমরা এখানে লিখি, এখানে আমার আসল কত দেখি, আসল সমান সমান পি, এটা আমাদের নির্ণয় করতে দিয়েছে কত টাকা ধার নিয়েছিলেন। এখানে আসল সমান সমান পি, কত টাকা ধার নিয়েছিলেন সেটা জিজ্ঞাসা করেছে, তাহলে পি এটা ধরলাম, ঠিক আছে? সুদের হার আর পার্সেন্ট সমান সমান পার্সেন্ট দিয়ে আছে কত? সুদের হার 12%। সময় দেখো, সময় টি সমান কত? প্রত্যেক মাসে কতটা সুদ দেয় সেটা দেওয়া আছে, তাহলে প্রত্যেক মাসের হিসাব, তাহলে 1 মাসের ওটা হিসাব, তাহলে সেটাকে 1/12 লিখবো বছরের জন্য, তাই না? আর মোট সুদ আয় সমান সমান 378 টাকা দেওয়া আছে। তাহলে দেখো সবই দেওয়া আছে, আসলটা নির্ণয় করতে বলেছে, সুদের হার 12% সেটা বলা আছে, সময় টি মানে 1 মাসের হিসাব বলা আছে, শুধু 1 মাসের হিসাব, যে প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাই প্রত্যেক মাস মানে কি 1 মাস মানে 12 মাসে 1 বছর হয়, তাহলে 1/12 ইয়ার। আর মোট সুদটা আয় সমান 378 টাকা। এবার আমরা শর্তে লিখতে পারবো যে আই ইকুয়াল টু PRT/100 ওই সূত্র, তাহলে আয়ের মান আমরা জানি 378 সমান পি কত জানি না, তাহলে পি আর কত 12% আর টি কত 1/12, তাই না? আর নিচে 100, তাহলে 12/12 ক্যান্সেল, তাহলে বা পি ইকুয়াল টু 37800। তাহলে অতএব গৌতম বাবু 37,800 টাকা ধার নিয়েছিলেন। খুবই ইজি, একটাই সূত্র, আই ইকুয়াল টু PRT/100, যেরকমটা আছে সেরকম, মানে আমাদেরকে একটু বুঝে লিখতে হবে, একটাই সূত্রের মাধ্যমে
এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে 20টা বড় অঙ্ক এবং বাকি শর্ট কোশ্চেন যেগুলো আছে সব হয়ে যাবে শুধু একটাই ফর্মুলা, যে I = PRT/100। আমার মনে হয় না ক্লাস 10-এ এর থেকে সহজ চ্যাপ্টার আর আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 7, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। বার্ষিক সরল সুদের 6% সরল সুদের হারে, তাহলে এখানে পি এর মান আমাদের দেওয়া নেই, বলছে কি বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। তাহলে ধরি আসলটা কত, আসল সমান পি টাকা, ঠিক আছে। দ্বিগুণ হবে, কিসে দ্বিগুণ হবে, মানে সুদ এবং আসলে দ্বিগুণ হবে। তাহলে সুদ এবং আসল কত হবে, সুদ আসল, তাহলে কত হবে, সুদ আসল দ্বিগুণ হয়ে যাবে, মানে যা ছিল আসল তার 2p হয়ে যাবে, মানে সুদ আসল 2p টাকা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সুদ কত পাবো, তাহলে এখান থেকে সুদ কত পাবো, সুদ I সমান কত পাবো, I সমান 2p - p টাকা, তাই তো। তার মানে p টাকা পাবো আমাদের এখান থেকে I এর মান। তার মানে যত টাকা আসল ছিল তত টাকায় আমাদের সুদ এসছে, তার কারণে তো আমাদের ডবল হয়ে গেছে সুদ আসলটা। এবার টাইমটা জানতে চেয়েছে নাকি, কত বছরে। তাহলে আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো সুদের হার। সুদের হার R% সমান কত দেওয়া আছে, 6%, ঠিক আছে। আর সময় সমান আমরা t ধরলাম, ঠিক আছে। সময় সমান আমরা t ধরলাম। তাহলে আমরা শর্তে কি জানি, I = PRT/100, I এর মান কত, p। এবার p আর t, p r মানে কত 6%, তাই না। t মানে কত, t এর মানটা জানতে চেয়েছে /100, ঠিক আছে। বা এই উপরে p ক্যান্সেল, তাহলে 6t সমান 100, বা t সমান কত পাবো, 100/6, তার মানে 50/3, তার মানে কত পাবো, 3 × 3 2 0 3 6 18, 2/3। অতএব এটা আমাদের টাইম বের আসলো, বার্ষিক 6% সুদের হারে যে কোনো টাকা, তাই না। এখানে পি তো এখানে সমীকরণ থেকে আউট হয়ে গেছে, তাই না, পি এর মানও জানি না। কোনো টাকা 16.2/3 বছরে দ্বিগুণ হবে। তাহলে কত বছরে টাকাটা দ্বিগুণ হবে, 16.2/3 বছরে টাকাটা দ্বিগুণ হবে। যে কোনো টাকা বার্ষিক 6% সুদের হার হলে 16.2/3 বছরে টাকাটা সুদে এবং আসলে দ্বিগুণ হয়ে যাবে। এবার দেখো 8-এর অঙ্কটা, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। সুদ কত টাকা হয়ে গেছে, আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন, এই কেসটা যে সুদের পরিমাণটা হয়ে গেছে আসলের 3/8 অংশ। তাহলে এখানে লিখি, এখানে আসল সমান ধরছি p টাকা, ঠিক আছে, ধরলাম। তাহলে সুদ কত টাকা, সুদ I সমান কত টাকা, আসলের 3/8 অংশ, এত টাকা হয়ে গেছে সুদ আমাদের। সময় কত, সময় t সমান কত, 6 বছর, তাই না। সুদের হার নির্ণয় করতে হবে, সুদের হার সমান R%, এটাও ধরলাম, ঠিক আছে। তাহলে শর্তে আমরা কি জানি, I = PRT/100, I মানে কত, p × 3/8, আর I = PRT/100, p × r, t মানে 6 বছর /100, ঠিক আছে। এখানে p উপর থেকে ক্যান্সেল, ঠিক আছে না। তাহলে আমরা আবার এখান থেকে 3 আর এই 6 কাটতে পারবো উপরে, তাহলে এখানে পাবো 2, আর এই 2 দিয়ে 100 কাটতে পারবো, তাহলে 50, তাই না। এর এই 50-এর সাথে 8-এর কাটতে পারবো, তাহলে এটা 4 আর এটা 25। তাহলে কি থাকলো, 1/4 = আর এই p আর এই p ক্যান্সেল, r/25, তাই না, বা r সমান 25/4 সমান 4 6 24
অতএব নির্ণেয় সুদের হার সমান সমান 6.14%। ঠিক আছে, এখান থেকে যদি আবার আসলের মানও জানতে চাইতো তবুও আমরা করে দিতে পারতাম এখানে আসলের মানটাও। এখন তো আমরা 3টে পেয়ে গেছি, পিএম ওখানে মান বসিয়ে দিলে পেয়ে যাব আমরা। এবার দেখো কোশ্চেন নাম্বার 9, ভালো করে পড়তে হবে, একটু বেশি লেখা আছে এখানে। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। সমবায় সমিতিটা কত পার্সেন্টে দেয়? 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। তাহলে ব্যাংকের সরল সুদের হার কত? 7.4%। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? 5,000 টাকা সুদের 2 জায়গায় সুদ নির্ণয় করতে হবে। তার মানে ব্যাংকের ক্ষেত্রে সুদ নির্ণয় করতে হবে এবং সমবায় সমিতির ক্ষেত্রে সুদ নির্ণয় করতে হবে। সুদ নির্ণয় করার পরে সে সুদের পার্থক্য বের করতে হবে আমাদের। একই অঙ্ক, দুটো কেস একসঙ্গে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বের করি সমিতির ক্ষেত্রে। সমবায় সমিতির ক্ষেত্রে সেটাই লিখলাম। এখানে কি সমবায় সমিতির ক্ষেত্রে আসল সমান সমান কী দেওয়া আছে? আসল P1 লিখলাম এখানে। ঠিক আছে, আসল P1 সমান সমান কত? 5,000। দুই ক্ষেত্রে আসল 5,000, তাই না? P থাক, তাহলে আসল 5,000 টাকা। সুদের হার R1%, এটা পার্সেন্ট আলাদা আছে তাই R1% সমান সমান কত ধরবো? এখানে 4% দেওয়া আছে। আর কি দেওয়া আছে? সময় দুই ক্ষেত্রেই একই, সময় T সমান 1 বছর, তাই না? 1 বছরেরই তো হিসাব জানতে চেয়েছে, তাই না? 1 বছর। তাহলে আমরা আয় সমান সমান নির্ণয় করব। অতএব সুদ I1 সমান সমান PRT by 100। তাহলে কত হবে? এটা সমান সমান হবে 4×5=20, 200 টাকা। আবার এবার ব্যাংকের ক্ষেত্রে বের করি। ব্যাংকের ক্ষেত্রে কি আসল একই আছে, আসল P আছে 5,000, একই পরিমাণ টাকা, তাই না? সুদের হারটা শুধু আলাদা। সুদের হার R2% ধরলাম আমি, জাস্ট একটা ভেরিয়েবল। এটা কত? 7.4%। ঠিক আছে। সময় এক্ষেত্রে কত? T একই সময় 1 বছর, তাই না? অতএব সুদ সমান সমান, ব্যাংকের ক্ষেত্রে সুদ সমান সমান, এটা I2 ধরছি আমি, সমান সমান কি? P আর মানে কত? 7.4, T মানে 1/100, PRT/100, 0 0 কাটলাম। 7.4 জন্য নিচে আরও একটা 10 নিলাম, তাহলে আরও একটা 10 কাটলাম, সমান 5 × 74 টাকা, সমান 5 7 35, 350 যোগ 4 5 20 টাকা, সমান 370 টাকা। তাহলে অতএব সুদ বাবদ বাঁচবে কত টাকা? 370 - 200 টাকা, সমান কত টাকা? 170 টাকা। ঠিক আছে। এবার দেখো 10এরটা কি আছে? 292 টাকার একদিনের সুদ 5 পয়সা। তবে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। একই অঙ্ক সব। এখানে আসল সমান কত টাকা? 292 টাকা। ঠিক আছে। একদিনের সুদ, মোট সুদ আয় সমান সমান 5 পয়সা দেওয়া আছে, তাই না? 5 পয়সা সমান সমান 5/100 টাকা, তাই না? সমান সমান কী পাবো আমরা? 1/20 টাকা। ঠিক আছে। আর কি? দিন, সময় T সমান সমান কত? 1 দিন বলেছে, 1 দিন সমান সমান 1/365 বছর। তাহলে আমরা সব পেয়ে গেছি।
আর সুদের হার ধরি, সুদের হার এটাই জানতে চেয়েছে, সুদের হার সমান R%। ঠিক আছে, তাহলে আমাদের চারটে জিনিসের মধ্যে সব পেয়ে গেছি আমরা, শুধু আর এর নাম বের করতে হবে। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে আমরা কী পাবো, শর্তে আমরা যা সূত্র জানি সেই সূত্র অনুসারে I = PRT/100, I মানে কত, সুদ 1/20 সমান P মানে কত 292, PR T মানে কত 1/365/100। ঠিক আছে, তাহলে এই 20 দিয়ে 100কে কাটলে আমরা পাবো 5, বা আমরা কি লিখতে পারি তাহলে 292 ইন্টু R ইন্টু 1/365 সমান কোনাকুনি গুণ করলাম এটা, তাহলে এখানে 5 পাবো, বা R = 5 ইন্টু 365/294। 73 যদি কাটি তাহলে এটা পাবো 5 আর এটা পাবো 4 সমান 25/4, 5 5 25/4 সমান কত পাবো তাহলে এটা 4 6 24। তাহলে অতএব নির্ণেয় সুদের হার সমান 6.114%, 6.114%। বোঝা গেল? আসল দেওয়া ছিল, মোট সুদ 5 পয়সা দেওয়া ছিল, সেখান থেকে আমরা টাকাতে ট্রান্সফার করলাম এটা, সেটা আবার কত দিনের, 1 দিনের, কিন্তু আমাদের সূত্রটাতে আমরা বছর দিয়ে হিসাব করি, কারণ আর এখানে বাৎসরিক মানে বছরের সুদের হার, তাই না, বাৎসরিক শতকরা সুদের হার দেওয়া ছিল, তার জন্য সবগুলোকে আমরা বছরে নিয়ে গেলাম এটাকে, আর টাকাতে নিয়ে গেলাম, নাহলে পয়সাতে হলে অনেক অসুবিধা, বেশি সংখ্যা হবে। তো এক দিন মানে কি 365 দিনের 1 ভাগ, তাই এটা 1/365 বছর। ঠিক আছে, এবার I = PRT/100 দিয়ে এটা হিসাব করলাম আমরা, এখান থেকে আমরা অঙ্কটার উত্তর চলে আসলো। এবার দেখো 11টা, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? পরিষ্কার লেখা আছে, তাহলে এখানে আসল P = 600 টাকা, তাই না, আর মোট সুদ I = দেওয়া আছে কত 168 টাকা, সুদের হার R% এটাও দেওয়া আছে 8%, আর কত বছরে, সময় সমান T ধরলাম। হয়ে গেল আমাদের চারটে জিনিসের মধ্যে সব পেয়ে গেছি আমরা। তাহলে শর্ত অনুসারে বা সূত্র অনুসারে I = PRT/100, 168 I, P মানে 600, R মানে 8, T মানে T আছে এখানে, T এর মান জানি না, আর /100, তাহলে একটা জিরো কেটে গেল আমাদের, বা T = কত পাবো 168/6 × 8, 8 দিয়ে কাটলে 8 × 2 = 16 আর 1, তাই না, এটাকে কাটলে কত হবে 3 × 2 = 6, 3 7 = 21, তাহলে 7/2, তার মানে কত 3.5 বছর। তাহলে অতএব নির্ণেয় সময় সমান 3.5 বছর। ঠিক আছে, অতএব নির্ণয় সময় আমাদের 3.5 বছর। আসল দেওয়া ছিল 600 টাকা, মোট সুদ দেওয়া ছিল, সুদের হারও দেওয়া ছিল, সময়টা নির্ণয় করতে বলেছিল, ওই একই সূত্রে যেগুলো জানা আছে সেগুলো বসিয়ে দিলাম, যেটা অজানা ছিল সেটার মান আমাদের বেরিয়ে চলে আসলো। খুবই সহজ। এবারে দেখো কোশ্চেন নাম্বার 12, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? তাহলে এখানে কি দেওয়া আছে, বার্ষিক, প্রথমে দেওয়া আছে সুদের হার, তাহলে আমরা লিখি এখানে আসল P = সুদে আসলে 1200 টাকা পেয়েছিল, আসল P = কত 800 টাকা জমা দিয়েছিল ব্যাংকে, তাহলে 800 টাকা, 800 টাকা, তারপর কি সুদের হার R% কি দেওয়া আছে 12টা 10%, সুদের হার 10%,
তাই তো? মোট সুদ আয় সমান সমান কত দেওয়া আছে? মোট সুদ আয় এখানে দেওয়া নাই, সুদে আসলে দেওয়া আছে, তাই না? সুদে এবং আসলে দেওয়া আছে, সেখান থেকে আমরা আসলটা বাদ দেব, আসল 800 টাকা, তাহলে আমরা সুদটা পেয়ে যাব, তাই না? তাহলে এখানে কত পাবো আমরা? 400 টাকা। ঠিক আছে? আর সময়ের মান দেওয়া নেই, তাহলে সময় সমান সমান টি ধরলাম। ঠিক আছে? তাহলে শর্তে কি? আই ইকুয়াল টু PR/100, আই মানে 400, পি মানে কত 800, আর মানে কত 10, টি মানে টি, আর 100। ঠিক আছে? এই দুটো জিরো আর এই দুটো জিরো কাটলাম, এই একটা জিরো আর একটা জিরো কাটলাম, 8 দিয়ে 40কে কাটলে কত 5, বা টি সমান সমান 5। তাহলে উত্তর আমাদের এসে গেছে যে ওই টাকা ব্যাংকে 5 বছরের জন্য জমা ছিল। অতএব ওই টাকা ব্যাংকে 5 বছরের জন্য জমা ছিল। তাহলে ওই টাকা ব্যাংকে কত বছরের জন্য জমা ছিল? 5 বছরের জন্য জমা ছিল। এবার দেখো 13টা। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। 7 বছরে সুদে আসলে 7100 টাকা, 7 বছরে সুদ প্লাস আসল সমান কত? 7100 টাকা, তাই না? আর একটা কি বলেছে? 4 বছরের সুদ প্লাস আসল, সুদ আসল বলেছে। 4 বছরের সুদ আসল সমান 6200 টাকা। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করে কি আসে দেখি না। তাহলে এটা 3 বছর হলো, এটা চিহ্ন চেঞ্জ করতে, এটা চিহ্ন চেঞ্জ, আর আসল ক্যান্সেল। তাহলে 3 বছরের সুদ পাবো আমরা। 3 বছরের সুদ সমান সমান আসল ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো কত? 900 টাকা, তাই না? 3 বছরের সুদ পেলাম কত? 900 টাকা। কিন্তু 3 বছরের এখানে কোনো হিসাব আমাদের অঙ্কের মধ্যে নেই। তাহলে হয় আমাদেরকে 4 বছরের সুদ নির্ণয় করতে হবে, না 3 বছরের 7 বছরের সুদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা 4 বছরের সুদ নির্ণয় করি। অতএব 4 বছরের সুদ সমান কত? 900/3 ইন্টু 4 টাকা। তার মানে কত? এটা 300, তবে 3 4 1200 টাকা। ঠিক আছে? তাহলে আমরা 4 বছরের সুদ পেয়ে গেছি। তাহলে এখানে আসল, অতএব আসল সমান সমান কী হবে? সুদ 1200 টাকা, আর 4 বছরের সুদ আর আসল কত ছিল? 6200। 6200 টাকা কি 4 বছরের সুদ এবং আসল ছিল, সেখান থেকে 4 বছরের সুদটা আমি বাদ দেবো এখন। ঠিক আছে? সমান সমান কত? এটা 0000 5000 টাকা। তাহলে আসল এখন বেরিয়ে আসলো আমাদের 5000 টাকা। তাহলে আমাদের মূলধন আমাদের পেয়ে গেছি যে মূলধন সমান 5000 টাকা। এবার আমাদের সুদের হারটা নির্ণয় করতে বলেছে। এবার ধরছি আমি, আসল বেরিয়ে এসছে আমাদের, তাহলে ধরি সুদের হার R%। ঠিক আছে? তাহলে শর্তে আমরা কি পাবো? আই ইকুয়াল টু PR/100। আই মানে কত? 1200 টাকা 4 বছরের সুদ, পি মানে কত? 5000 টাকা আসল, আর টি মানে কত? 4 বছর বাই 100। তাহলে এই দুটো জিরো, এই দুটো জিরো কাটলাম, বা আর সমান সমান কী পাবো আমরা? 1200/4 ইন্টু 50। ঠিক আছে? তাহলে 4 দিয়ে কাটলে এখানে 30, 5 দিয়ে কাটলে 6, তাহলে 6। অতএব নির্ণেয় সুদের হার 6% এবং মূলধন 5000 টাকা। ঠিক আছে না? সুদের হার 6% এবং মূলধন 5000 টাকা। এবার দেখো 14টা। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক শতকরা
সরল সুদের হারের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা আলাদা আলাদাভাবে করবো এটা, যে ব্যাংকের এবং পোস্ট অফিসের আগে লিখি আসল পি সমান সমান 2000 টাকা আর সময় টি সমান সমান 3 বছর। ঠিক আছে, এবার ব্যাংকের ক্ষেত্রে কি কি দরকার, আর এই দুটো ফিক্সড। তাহলে মোট সুদ I1, দেখো মোট সুদ দেওয়া আছে ব্যাংকের ক্ষেত্রে, সুদ এবং আসল 2360 টাকা, 2360 টাকা। সেখান থেকে আমরা 2000 বাদ দিব, তাই না, সমান 360 টাকা। আর সুদের হার জানি না আমরা, ধরি সুদের হার R1% সমান সমান সুদের হার R1%, না সুদের হার R%। ঠিক আছে, তাহলে শর্ত এখান থেকে কী পাবো আমরা, যে 360 ইকুয়াল টু পি মানে 2000 আর টি মানে কত 3 বছর বাই 100, 2 শূন্য কাটলাম, 3 দিয়ে এটাকে কাটলে কত হবে 120, বা আর সমান সমান 120 বাই 20 সমান সমান 6। তাহলে ব্যাংকের সুদের হার 6%, অতএব ব্যাংকের সুদের হার 6%, তাই না, বার্ষিক সুদের হার। এবার আমরা করব কি পোস্ট অফিসের। এখন পোস্ট অফিসের কি মোট সুদ I2 সমান কত দেওয়া আছে 2480 টাকা, সুদ এবং আসল থেকে আমাদের 2000 বাদ দিতে হবে, সমান সমান কত টাকা 480 টাকা, তাই না। আর ধরি সুদের হার, পোস্ট অফিসের ক্ষেত্রে এটা সুদের হার ক্যাপিটাল R সমান সমান সুদের হার সমান সমান ক্যাপিটাল R%। ঠিক আছে, অতএব শর্তে কী পাবো আমরা, শর্তে পাবো 480 সমান সমান 2000, মানে এটা পি, আর টি মানে 3 বছর বাই 100, তাই না, এই 2 শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলে এটা কত হবে 3 একে 3, 318, 316, বা আর সমান সমান 16 বাই 2 সমান সমান 8%। ঠিক আছে, অতএব পোস্ট অফিসের সুদের হার 8%, তাই না। এবার আমরা এখানে বের করবো যে সুদের হারের অনুপাত জানতে চেয়েছে, তাহলে তো ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত, ঠিক আছে, 6:8, তাই না, মানে 3:4। ব্যাংক এবং পোস্ট অফিসের আলাদা আলাদাভাবে আমরা সুদের হারটা নির্ণয় করলাম, অনুপাত জানতে চেয়েছে, পরে আমরা অনুপাত করে দিলাম, বাস। অনুপাত মানে কি তুলনা করে দিলাম। এবার দেখো 15টা, একটি সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। 5 বছর পরে সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। দেখি এখানে আসল পি সমান সমান কত 15,000 টাকা, ঠিক আছে। তারপরে কি মোট সুদ কত 22,000 কত টাকা 125 টাকা মোট শোধ করতে হয়েছে, তাহলে সুদ কত টাকা, এখান থেকে 15,000 টাকা আমাদের বিয়োগ করতে হবে, তাই না, সমান সমান কত পাবো 6
7,125 টাকা। সময় টি সমান সমান কত দেওয়া আছে? 5 বছর, তাই না? আর কি চাই? মোট সুদ আয়, আয় সমান এটা। আমাদের জানতে চেয়েছে কি শতকরা সুদের হার কত। ধরি সুদের হার R%, I equal to P R T by 100 বা R equal to কত পাবো? কাটলো পাঁচ একে 5, 2 1, 4 5 20, 2 1 2 মানে 12, 5 2 10, 2 5 5 5 25। ঠিক আছে, এবার 150 দিয়ে 1425কে কাটলে 4, তাই না? তাহলে আমাদের আসলে কত? 57/6। তাহলে কত পাচ্ছি আমরা? 3/6, তাই না? সমান সমান 9 পূর্ণ 1/2 সমান সমান 9.5। অতএব নির্ণেয় সুদের হার 9.5%। এবার দেখি 16টা। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 15,000 টাকা। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, এবার দেখো 16টা। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান ব্যাংক এবং পোস্ট অফিস থেকে। ব্যাংকের এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5% এবং 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তার মানে 1 লক্ষ টাকা কিছুটা ব্যাংকে রেখেছেন আর কিছুটা পোস্ট অফিসে। পোস্ট অফিস এবং ব্যাংকের আলাদা আলাদা সুদের হার 5% এবং 6%। মোট সুদ দুটো মিলিয়ে পান 5,400 টাকা। তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদেরকে হিসাব করতে হবে। ধরি তিনি ব্যাংকে রাখেন X টাকা, তাহলে অতএব পোস্ট অফিসে কত টাকা রাখবেন? তাহলে পোস্ট অফিসে রাখেন কত টাকা? ওই 1 লক্ষ টাকা থেকে X টাকা বাদ দিয়ে বাকি টাকা পোস্ট অফিসে রেখেছেন, তাই তো? একটু লিখি যে ব্যাংকের সুদের হার কত? 5% এবং পোস্ট অফিসের সুদের হার 6%। ঠিক আছে, তার মোট প্রাপ্য সুদ 5,400 টাকা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা শর্তে লিখব ব্যাংকের ক্ষেত্রে সুদ আই ইকুয়াল টু বের করি। আই ইকুয়াল টু পি মানে কত? এক্স, পি আর মানে 5, টি মানে কত? প্রতি বছর মানে 1 বছর, তাই না? PRT বাই 100 প্লাস 1 লাখ মাইনাস এক্স পি, এটা মানে পোস্ট অফিসে বের করছে। এবার পি, এবার আর কত? পোস্ট অফিসের ক্ষেত্রে 6%, টি কত? 1 ইয়ার বাই 100। এই দুটো সুদ মিলিয়ে কত টাকা আসছে? 5,400 টাকা, তাই না? এটাই তো। বা এখান থেকে 100 লসাগু, তার উপরে থাকছে কত? 5x প্লাস 6 লক্ষ মাইনাস 6x, তাই না? সমান সমান 5,400 ইন্টু 100। এর নিচের 100 লসাগু দিকে গেলাম, তাহলে 5,400, তারপর আরও দুটো শূন্য, বা এখানে আমাদের মাইনাস এক্স সমান সমান 5,400, তারপর আরও দুটো শূন্য, মাইনাস 6 লক্ষ সমান সমান কত? মাইনাস
60,000, তাই তো, বা x সমান সমান 60,000 টাকা। অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন কত টাকা? 60,000 টাকা, এবং পোস্ট অফিসে রেখেছিলেন কত টাকা? 1 লাখ মাইনাস 60,000 টাকা সমান 40,000। তাহলে 1 লক্ষ টাকার মধ্যে ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং 40,000 টাকা রেখেছিলেন পোস্ট অফিসে। এটা কি PRT/100? এটা আর একটা PRT/100। এখানে ধরে নিলাম যে x টাকা ব্যাংকে রেখেছিলেন আর পোস্ট অফিসে রেখেছিলেন। 1 লক্ষ টাকা থেকে x টাকা বাদ দিতে হবে। তাহলে ব্যাংকের সুদের হার বলা ছিল 5%, পোস্ট অফিসের সুদের হার বলা ছিল 6%। এবার দেখো 17টা কি আছে? রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকের সরল সুদের হার 7%। আগের অঙ্কটার মতোই, ওখানে ব্যাংক আর পোস্ট অফিস ছিল, এখানে দুটো ব্যাংক আলাদা আলাদা। 2 বছর পর যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, একই অঙ্ক, আগেরটার মতো সেম অঙ্ক, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো ধরি একই রকমভাবে, ধরি প্রথম ব্যাংকে যেভাবে ধরেছিলাম ওখানে ব্যাংকে x টাকা আর পোস্ট অফিসে তার মাইনাসটা। প্রথম ব্যাংকে রেখেছিলেন x টাকা, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা রাখবেন? দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন কত? 10,000 থেকে ওই x টাকা বাদ দিতে হবে, তাই না? তাহলে শর্তে কী পাবো আমরা? x ইন্টু প্রথম ব্যাংকের সুদের হার কত? p, আর কত? প্রথম ব্যাংকের আর 6%, p আর t কত? 2 বছর, দু ক্ষেত্রেই PRT/100 প্লাস দুটো ব্যাংকের, আর এটা কত? 10,000 মাইনাস x ইন্টু দ্বিতীয় ব্যাংকের সুদের হার কত? 7% বাই 100। এই দুটো ব্যাংক মিলিয়ে তিনি সুদ কত টাকা পান? 1280 টাকা। তাহলে এবার আমি হিসাব করবো এখান থেকে, তাই না? ওপর থেকে 2 কমন, নিচ থেকে 100 কমন, তাহলে x বাই 6x প্লাস 10,000 7,000 হয়ে যাবে এটা, তাই না? 70,000 মাইনাস 7x, আর কমন কত নিয়েছি আমরা? 2/100 নিয়েছি কমন, সমান সমান 1280, বা ভেতরে কত পাবো? 70,000 মাইনাস x সমান সমান 1280 বাই এটা কত হবে? 50। তাহলে এখানে 1280 ইন্টু 50 হবে, তাই না? বা x সমান সমান 70,000 মাইনাস 50টা 40-এ 0, হাত থাকলো 4, 5 2 10, হাত 4-এ 14, 4 হাত থাকলো 1, 5 1 5 আর 1 6। অতএব তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা এবং তিনি দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস 6,000 টাকা সমান 4,000 টাকা। দেখো 18 নম্বরটা, এবার দেখো 18 নম্বরটা কি আছে? কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, ঠিক আছে? তার মানে ওই 15,000 টাকার উপরে তিনি কত মাসের সুদ পাবেন? প্রথম 3 মাসের। এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, মানে ওই যে 15,000 টাকা তোলার পরে যে টাকাটা থাকলো সেই টাকাটা আবার 3 মাস, মানে প্রথম থেকে 6 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন?
তাহলে কি হচ্ছে, 15,000 টাকা প্রথমে ছিল তার, ঠিক আছে, সেই 15,000 টাকা প্রথমে 3 মাসের সুদ পাবেন। তারপরে 15,000 টাকা থেকে 3,000 টাকা উঠিয়ে নিলেন, তার মানে 12,000 টাকা থাকলে সেই 12,000 টাকার আবার 3 মাসের সুদ পাবেন। এরপরে কি করেছে, 12,000 টাকা ছিল, তার সঙ্গে আরও 8,000 টাকা দিয়েছে, মানে 20,000 টাকা টোটাল হলো তখন। সেই 20,000 টাকা কি লাস্ট 6 মাস ছিল ব্যাংকে, তাহলে সেই 20,000 টাকা লাস্ট 6 মাসের সুদ হিসাব করতে হবে, এবং লাস্টে কতটা তার আসল থাকবে, এই 20,000 টাকাটাই তার আসল থাকবে, এবং এই 3টে সুদ আলাদা আলাদা করে বের করতে হবে, এবং তার সাথে প্লাস 20,000 টাকা করতে হবে, কারণ কি 20,000 টাকা তার শেষ পর্যন্ত আসল ছিল, তাই তো। চলো দেখা যাক তাহলে। ব্যাংকের সুদের হার 5%। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা রাখলেন, তাহলে প্রথম 3 মাসে 15,000 টাকার সুদ কত টাকা হবে, 15,000 I = P, আর মানে কত, রেট অফ ইন্টারেস্ট 5, টি মানে কত, প্রথম 3 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করলে সেটা বছর হয়ে গেল, বাই 100 এত টাকা, তাই না। এ দুটো শূন্য কাটলাম, তারপরে 3 4 12, তাই না। এবার এই 4কে 2 আর এখানে 75 × 150, তাহলে উপরে কত থাকলো, 75 × 5/2 সমান সমান 5 75 কত, তাহলে 187 টাকা 50 পয়সা। প্রথম 3 মাসের 15,000 টাকা সুদ কত টাকা হবে, 15,000 টাকাকে 3 মাসের টাইম দিয়ে আমরা হিসাব করলাম। 3 মাস পর 3,000 টাকা উঠিয়ে নিলে আসল কত টাকা থাকবে এখন, 15,000 - 3,000 সমান কত, 12,000। 12,000 টাকা 3 মাস ছিল, তারপরে 3 মাসে আবার টাকা দিয়েছে, মানে এই প্রথম 3 মাসের এটা হলো, হ্যাঁ, এটা হওয়ার পর টাকাটা উঠিয়ে নিল, 3,000 টাকা উঠিয়ে নিল। এখন এই টাকাটা কতদিন থাকবে, এখন এই টাকাটা থাকবে 3 মাস, তাহলে এই 12,000 টাকার সুদ, এই 12,000 টাকার 3 মাসের সুদ কত টাকা হবে, পি মানে 12,000, আর মানে 5% সুদ, টি মানে এটাও 3 মাস, তাই না, বাই 100 সমান সমান এই দুটো শূন্য কাটলাম, আর 12 দিয়ে টাকা কাটলে 10, 3 5 15, তার মানে 150 টাকা এটা, ঠিক আছে। এবার আবার প্রথম থেকে 3 মাস পরে এই টাকাটা কাটলো, আবার 3 মাস পরে 8,000 টাকা দিলেন, জমা করায় মূলধন কত, এখন মূলধন মাসুল কত, 12,000 + 8,000 সমান 20,000 টাকা। অর্থাৎ এই 20,000 টাকার কত দিনের সুদ হবে, গোটা বছরের হিসাব, মানে প্রথম 3 মাস 3 মাস 6 মাস হয়েছে, তাহলে এটার সুদ কত টাকা হবে, 20,000 গুণ আর মানে কত 5%, টি মানে কত, 6 মাস এদিকে গেল আর ওইদিকে আর 6 মাস থাকলো, তাই না, বাই 100। এ দুটো শূন্য কাটলাম, 6 × 2 = 12 কাটলাম, 2 দিয়ে এটা কাটলে 100, তাহলে এখানে আসলো 500 টাকা। তাহলে 1 বছর পরে, মানে বছর শেষে, অতএব বছর শেষে সুদ আসলে কত টাকা পাবেন, সুদ আসলে তিনি পাবেন কত টাকা, এই 187 টাকা 50 পয়সা যোগ 150 টাকা, এই 150 টাকা, তাই না, আর এই 500 টাকা, তার সাথে তার নিজের মূলধনটা কত, এখন 20,000 টাকা, এই টোটালটা যোগ হবে, যোগ করলে কত হবে, বোঝা গেল। তাহলে বছর শেষে তিনি
সুদ আসলে কত পাবেন? 20,837 টাকা। তার মানে যদি আমরা একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে প্রথম 3 মাস তার কত টাকা ছিল? প্রথম 3 মাস তিনি 15,000 টাকার, হ্যাঁ এটি হলো 3 মাস, প্রথম 3 মাস 15,000 টাকা তার কাজ করেছে। এখানে সুদ কত পেয়েছে? 187 টাকা 50 পয়সা। পরবর্তী 3 মাস এখানে তো কত টাকা ছিল তার, মানে 3,000 টাকা উঠে নিয়েছে, তাই 12,000 টাকা ছিল, তখন এখানে 150 টাকাতে তিনি সুদ পেয়েছেন। এবার পরবর্তীতে 6 মাস, হ্যাঁ এই 6 মাসে আরও এক্সট্রা ছিল কত টাকা? ওই 12,000 টাকার সঙ্গে আরও 8,000 টাকা যোগ হয়েছিল, তার মানে 20,000 টাকা ছিল, তাই তো? সেখানে তিনি সুদ পেয়েছেন কত? 500 টাকা। তাহলে মোট সুদ এইগুলো সব যোগ করতে হবে, এই তিনটে, তার সাথে 20,000, এটাই ছিল 18 নম্বর অঙ্ক। এরপর দেখো 19টায় কী বলছে? রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। কত টাকার? 12% সুদের হারে 2,40,000 টাকা ধার নিয়েছেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকা করে ভাড়া দেন, মানে 1 বছর কাজ চললো বাড়িটার, হ্যাঁ ধার নেওয়ার 1 বছর পর তিনি 1 বছর পর থেকে তিনি ভাড়া পেতে শুরু করবেন প্রতি মাসে 5200 টাকা করে। ধার নেওয়ার কত বছর পরে তিনি ওই বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? তো ধরি তিনি, মনে করি তিনি টাকা ধার নেওয়ার 1 বছর পর টাকা শোধ করতে পারবেন, ঠিক আছে? তাহলে টাকাটার উপরে সুদ লাগবে কত বছরের? X বছরের। কিন্তু বাড়ি ভাড়া কত বছরের পাবেন তিনি? X-1 বছরের, তাই না? কারণ কি 1 বছর বাড়ি ভাড়া নেওয়ার, এই টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে তিনি বাড়ি ভাড়া পেতে শুরু করলেন, তাই তো? টাকা ধার নিয়ে তিনি 1 বছর ধরে বাড়িটা বানালেন। বাড়ি ভাড়া বানানোর পরে 1 বছর পর থেকে, মানে টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে তিনি ভাড়া পেতে শুরু করলেন। তাহলে তিনি ভাড়া কত বছরে পাবেন? X-1 বছরের। আমরা ধরছি তিনি বাড়ি যে টাকা ধার নিয়েছেন সেই টাকাটা X বছরের মধ্যে শোধ দেবেন। তাহলে সেই X বছরে তো তিনি বাড়ি ভাড়া পাবেন না, বাড়ি ভাড়া পাবেন কত বছরের? X-1 বছরের বাড়ি ভাড়া পাবেন, কারণ বাড়ি ভাড়াটা 1 বছর পরে পেতে শুরু করেছেন টাকা ধার নেওয়ার। বোঝা গেল? বাড়ি ভাড়াটা কবে থেকে পেতে শুরু করেছেন? টাকা ধার নেওয়ার 1 বছর পর থেকে। তাহলে আমি যদি মনে করি যে টাকা ধার নেওয়ার X বছর পরে তিনি টাকা শোধ দিতে পারবেন, তাহলে তার মোট সুদ আসল কত হবে? সুদ কতটা হবে দেখি আগে। সুদ হবে PRT 2,40,000, হ্যাঁ 2,40,000 পি। আর মানে কত? সুদ হোম লোনের চার্জ কত এখানে? 12%। PRT, টি মানে কত? X/100। এই যে সুদটা, এবং তার সাথে আমি আসল যোগ করছি 2,40,000, হ্যাঁ এইটা কত হবে? বাড়ি ভাড়া কত? প্রতি মাসে 5200 টাকা, প্রতি মাসে 5200 টাকা, তাই না? 12 মাসে 1 বছর হলো। আমরা কত মাসের ভাড়া পাবো? X-1 বছরের ভাড়া পাবো, X-1 বছরের, তাই না? X-1 বছরের ভাড়া পাবো, X বছরের তো ভাড়া পাবো না, X-1 বছরের ভাড়া পাবো। আর 1 মাসে 5200 টাকা, তাহলে 12 দ্বিগুণ করলাম, তাহলে প্রতি বছরের ভাড়াটা এটা, আর X-1 বছরের ভাড়াটা এটা। সেটাই তো তিনি যত টাকা ধার নিয়েছিলেন আর যত টাকা সেই ধারে সুদ লাগবে, সেটার যোগফল, মানে এই সুদ আসলটা আর সেই ভাড়াটা দিয়ে শোধ করবেন, তাই এটা সমান। বোঝা যাচ্ছে? এবার দেখো তাহলে হিসাবটা।
12 से অতএব x এর মান বেরিয়ে আসলো কত 9। অতএব তিনি টাকা ধার নেওয়ার 9 বছর পর সুদসহ ধার শোধ দিতে পারবেন। এটা যদি আরেক কথায় বলা হয় তাহলে অতএব তিনি 8 বছরের মানে 9 - 1 তাই না সমান সমান 8 বছরের ভাড়ার টাকায় তিনি সুদসহ ধার শোধ করবেন। এবার দেখো 20টা কি বলছে, রথিনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স, রথিনবাবুর 2টো মেয়ে আছে, প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখবেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর, প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। হ্যাঁ, এবং তাদের বয়স কত, তাদের বয়স একজনের 13 বছর আর একজনের 8 বছর। সুদের হার কত 10%। তাহলে এখানে অ্যাকচুয়ালি 2টো অঙ্ক আছে। হ্যাঁ, যে 1,20,000 টাকা মোট সুদ আসল হবে, তাহলে আসল কত বের করতে হবে, পার্সেন্টেজ দেওয়া আছে, সময়ও দেওয়া আছে। তাহলে বড় মেয়ের ক্ষেত্রে যদি ধরি আমি, তাহলে বড় মেয়ের ক্ষেত্রে কি সুদের হার তো দুই ক্ষেত্রে একই আছে। সময় কতটা, সময় 18 - 13 মানে 5 বছর, তাই না। বড় মেয়ের কতটা সময় পাচ্ছে, 5 বছর। বড় মেয়ের নামে যে টাকাটা থাকবে সেই টাকাটা 18 বছর বয়স পর্যন্ত টাকাটা থাকবে, তার বয়স এখন 13, তাহলে 18 বছর পুজতে তার এখনও 5 বছর বাকি, তাই না। তাহলে তার টাকাটা 5 বছর থাকবে। আর সেক্ষেত্রে সুদের হার একই, সুদের হার কত, সুদের হার এখানে দেওয়া আছে 10%-এর হারে রেখেছে সুদের হার। সময় পেলাম। এবার ধরি বড় মেয়ের নামে x টাকা রেখেছেন, তাহলে এটাই আসল, তাই না। তাহলে এর সুদ কত টাকা হবে, x ইন্টু মানে I = P, আর কত আছে 10%, T কত 5 বছর বাই 100, তার সঙ্গে তার x যোগ হবে, তাই না, তার আসলটা যোগ হবে। এইটা সমান সমান 1,20,000 টাকা। ঠিক আছে, এবার এটা হিসাব করলে কী পাবো, x + x/2 সমান সমান 1,20,000, বা এটা যোগ করলে কত হবে 2 এটা 2x + x, তাই না, সমান 1,20,000, বা x সমান কত 1,20,000 × 2/3, তাহলে এটা 3 × 4 = 12, তাই তো হয়ে গেল, এটা 3 × 4 = 12, তাহলে এটা কত 40 × 2 = 80,000 টাকা। তাহলে অতএব তিনি বড় মেয়ের নামে 80,000 টাকা রাখবেন, তাই না। তাহলে 80,000 টাকা রাখলে
তারপরে তিনি বড় মেয়েটা 5 বছর পরে মানে 18 বছর যখন তার বয়স হবে, এখন তার বয়স 13, তখন তিনি 1,20,000 টাকা পাবেন, তাই না? এবার যদি ছোটো মেয়ের ক্ষেত্রে হিসাব করি, তাহলে এবার ছোটো মেয়ের ক্ষেত্রেও সুদের হার একই। ছোটো মেয়ের ক্ষেত্রে সময় কতটা পাবে সে? 18 - 8, তাই না? 10 বছর সময় পাবে। ধরি ছোট মেয়ের নামে, এটা আরেকটা অঙ্ক ধরতে পারো, ওয়াই টাকা রাখবেন, তাই না? তাহলে শর্তে কি? এখানে এটা শর্তে, তাহলে শর্তে এখানে কি পাবো? ওয়াই টাকা সুদ কত হবে? ওয়াইটা হলো পি আসল, পি আর মানে 10, টি মানে কত? এর বয়স 10 বছর, এখন 8 বছর, তাহলে এখনো 10 বছর টাকাটা খাটবে ওর, তাই না? পি আর টি মানে কত? পি আর টি মানে 10 বছর বাই 100, তার সাথে তার আসলটা যোগ হবে। এই আসল যোগ হওয়ার পরে সে কত পাবে? 1,20,000, দুজন সমান পাবে। তাহলে এখানে এই 0 0 কেটে গেল, তাহলে ওয়াই প্লাস ওয়াই, 2y সমান 1,20,000 বা ওয়াই সমান 1,20,000 বাই 2 সমান 60,000, তাই না? তাহলে ছোটো মেয়ের সঙ্গে ছোটো মেয়ের জন্য রাখবে, অতএব তিনি ছোট মেয়ের নামে রাখবেন কত টাকা? 60,000 টাকা। এখানে দেখো বড় মেয়েটির বয়স এখন 13 বছর, তাহলে ওর টাকাটা, ওর নামে যে টাকায় রাখি না কেন আমার, সে টাকাটা তার 18 বছর পর্যন্ত রাখতে হবে। তার মানে 13 থেকে 18 বয়স পার্থক্য কত হচ্ছে? তাহলে 5 বছর এখন টাকাটা তার খাটবে, তাই না? ধরলাম যে এক্স টাকা, তাই এক্স টাকা সুদ কত টাকা হবে? পি আর পার্সেন্টেজটা আর, টি বাই 100, তার সঙ্গে তার এক্স যোগ করলাম। এই মোট তিনি 18 বছর যখন বয়স পুষবে বড়টার, সে পাবে কত? 1,20,000 টাকা। এখান থেকে হিসাব করলাম, এক্সের মান পেলাম আমরা 80,000 টাকা। তেমনিভাবে আমরা ছোটো মেয়ের নামে কত টাকা রাখবো? ওয়াই টাকা রাখলাম। এবার ছোটো মেয়ের বয়স এখন 8 বছর, তাহলে 8 থেকে 18, 10 বছর টাইম লাগবে এখন ওই টাকাটা 18 বছর বুঝতে ওর, তাহলে 18 বছর 10 বছর ধরে সেই টাকাটা খাটবে। তাহলে ওয়াই ইন্টু 10% আর টি মানে 10 বছর বাই 100 প্লাস ওয়াই, তাই না? এটা তার আসল। তাহলে কেটে গেল 10 আর 100, তাহলে 2y সমান 120। এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? 60,000 টাকা। তাহলে ছোটো মেয়ের নামে রাখবেন কত? 60,000 টাকা। এবার দেখো 21-এর এ এর ভিএস এগুলা, ঠিক আছে? ভিএস এ তো না, এগুলা এমসিকিউ। 21-এর এ এমসিকিউ, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে? একেরটা যে R% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে, আমরা জানি কি যেটা তথ্য দিয়েছে সেই অনুযায়ী আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে এখান থেকে এটা সিম্পলিফাই করলে কি পাবো? পি আর টি সমান 100 আই, তাই না? 100 ইন্টু আই, এটা কততে আছে? সি এ আছে। তাহলে উত্তর, সঠিক উত্তর হবে সি। এবার দেখো দুয়েরটা কি বলছে? কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। 20 বছরের দ্বিগুণ হয়। কোনো মূলধন দ্বিগুণ হওয়া মানে কি? ধরো এক্স টাকা তার মূলধন ছিল, ধরো মূলধন ছিল পি টাকা, ঠিক আছে? সেই মূলধনটা পরবর্তীতে সুদ এবং আসলে ডবল হয়ে গেছে, মানে 2p হয়ে গেছে। তাই আমরা সুদ কত পাবো? সুদ পাবো কত? এই 2p থেকে পি বাদ, তাহলে কত পাবো? পি টাকা সুদ, তাই না? এবার কি বলছে এখানে? যে পি মানে সুদটা আই ইকুয়াল টু পি আর কত? আর টি মানে কত? টি মানে কত দেওয়া আছে? 20 বছর, তাই না? তাহলে এখান থেকে আমরা আর এর মান বের করতে পারবো, পি আর পি ক্যান্সেল, তাই না? বা এখান থেকে আর পেলাম আমরা 5, তার মানে আর এর মান 5% পেলাম। এবার জানতে চাইছে ওই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে। একই সরল সুদের হারে মূলধন 3 গুণ কখন হবে? এবার মূলধন 3 গুণ হওয়া মানে কি? মূলধন পি ছিল, এবার 3 গুণ হয়ে গেছে সুদে আসলে, মানে 3p হয়ে গেছে। তাহলে সুদ কত টাকা এখন? এখন সুদ হয়ে গেল 2p, তাই না? 3p থেকে p বাদ, তাহলে মূলধন কত? 2p না? এখানে মূলধনটা দ্বিগুণ হয়ে গেছিলো, তাহলে সুদ কত টাকা? সুদ আয়টা কত টাকা? p টাকা। এখানে মূলধনটা 3 গুণ হচ্ছে, তাহলে সুদটা কত হবে? মূলধনটা 3 গুণ হয়ে গেল, এটা মূলধন ছিল, তাই না? তাহলে সুদ কত টাকা হবে? 3p থেকে আমাদের আসলটা বাদ, তাহলে 2p।
তাহলে এবার আমরা আবার এখান থেকে পাবো কি 2p, মানে সুদটা সমান 2pতে সুদ পেলাম পি আর টি। পি আর মানে কত 5 পেয়েছি, টি মানে আমাদের জানতে চেয়েছে এটাতে বাই 100, তাই না? তাহলে এখান থেকে পি আর পি ক্যান্সেল, পি আর পি ক্যান্সেল, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে 20। তাহলে এখান থেকে টি এর মান কত পাবো আমরা 20 দুগুণে 40 বছর, তাই না? তাহলে এটা 2 এরটা কততে আছে সি এরটা, 2 এরটা সি এরটা উত্তর। এবার দেখো 3 এরটা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 10 বছরে দ্বিগুণ হয়ে গেছে, টি সমান 10 বছর, মূলধন ধরো পি, দ্বিগুণ হয়ে গেছে মানে সুদে আসলে কত হয়েছে 2p হয়েছে। তাহলে সুদ কত 2p মাইনাস পি, মানে পি টাকা সুদ, ঠিক আছে? সরল সুদের হার কত? ধরো রেট অফ ইন্টারেস্ট আর আমরা ধরছি, তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 যে সূত্র, এই সূত্রে আমরা যদি বসাই আই পেয়েছি কত পি, তাই না? আর পি আমাদের পি আছে এখানে, আর আমরা জানি না, আর টি কত 10 বছর বাই 100, ঠিক আছে? তাহলে এই পি আর এই পি ক্যান্সেল, এটা ক্যান্সেল, বা আর ইকুয়াল টু পাবো আমরা তাহলে 10%, তাই তো? তাহলে এটা 3 এরটা হলো বি, এটার উত্তর হবে বি। বোঝা যাচ্ছে? টি 10 বছর, পি আসল, দ্বিগুণ হয়ে গেল মানে 2p হলো। এবার তার মানে সুদ কত টাকা হলো 2p থেকে দ্বিগুণ হলো হয়ে এটা কি সুদ আসল, সেখানে তাহলে 2p থেকে আমরা পি বাদ দেবো, তাহলে সুদটা পেয়ে দেবো। আর এর মান জানতে চেয়েছে, তাহলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এই সূত্রতে পিটাই এখন সুদ, পি টাকা সুদ এসছে, আর পি আসল ছিল, তাহলে আর ইন্টু 10 ইয়ার বাই 100, এখান থেকে হিসাব করলে আমরা পাবো 10%। এবার দেখো 4 এরটা, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের, মানে এখানে আর সমান সমান x%, তাই না? সুদের হার কোনো মূলধন, ধরো পি টাকা মূলধন, হ্যাঁ, আর এক্স বছরের, টি মানে কত x বছর, আর সুদ আই সমান সমান এটা এক্স এসছে, তাহলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে একই সূত্র বসিয়ে দিই, আই ইকুয়াল টু পি, আর মানে কত এক্স, টি মানে কত এক্স, সবই এক্স বলেছে, বাই 100, তাই না? এখান থেকে একটা এক্স, এখানে একটা এক্স কাটলাম, তাহলে আমরা এখান থেকে কী পাবো পি সমান সমান 100/x। এটা কত নম্বরে আছে? এটা সিতে আছে, বোঝা গেল? এবার 5 এরটা, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সরল সুদ, n বছরের মোট সুদ এই টাকাটা, মূলধনের পরিমাণ কত? সুদটা দেওয়া আছে কি PNR/25, এটা সুদ। দেখি এটা কি বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের, হ্যাঁ, মূলধনের পরিমাণ কত সেটা নির্ণয় করি। ধরি মূলধনের পরিমাণ কত, মূলধন ওয়াই টাকা ধরলাম আমরা, তাহলে এখানে কি বলেছে মোট সুদ, তাহলে এখানেও পি, পি মানে মূলধন, আর কত আর পি, আর টি মানে কত n বছর বাই 100, এ দুটো সমান, তাহলে এই n আর n ক্যান্সেল, আর আর ক্যান্সেল, ঠিক আছে? 4 25 100, বা এখান থেকে কত পাবো y সমান 4p, ঠিক আছে? y সমান 4p, এটা আছে কততে বিতে আছে। ধরি মূলধন সমান 9 টাকা, আর এটা সুদ বলা আছে, আর বাকি যে তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী এটাও সুদ, তাহলে দুটো সমান। এবার দেখো 21-এর বিয়েরগুলো, সত্য মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে, এটা সত্য, তাই না? যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে। যে ব্যক্তি টাকা কেন, যে কোনো কিছুই ধার করলে তাকে অধমন্য বলে, তাকে অধমন্য বলে, তাহলে এটা সত্য। আর এখানে কি আছে, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত
সমানুপাতে থাকে, এটা কিন্তু মিথ্যা, কারণ এটা কি সরল সমানুপাতে থাকে, এটা মিথ্যা স্টেটমেন্ট। কারণ কি আসল আর শতকরা বার্ষিক সরল সুদ যদি একই থাকে তাহলে সময় বাড়লে আমরা সুদও বেশি পাবো, তাহলে এটা ব্যস্ত সমানুপাত হতো না, সরল সমানুপাত হতো। এবার সি এরটা, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে দেনাদার বলে, দেনাদার বা উত্তমর্ণ, ঠিক আছে, দেনাদার বা উত্তমর্ণ বলে, ঠিক আছে। একেরটা গেল এটা। এবার দুয়েরটা, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল কত টাকা হবে? 2p টাকার R/2% সুদ আর 2p টাকা, ঠিক আছে, 2p টাকার টি বছরের সুদ এবং আসল কত হবে? আসল 2p এটা দেওয়া আছে, হ্যাঁ, প্লাস ব্র্যাকেটের এটা কত হবে? 2p ইন্টু পি, আর মানে কত? R/2, হ্যাঁ, পি আর টি মানে কত? T/100, ঠিক আছে, এইটা। তাহলে এটা সিম্পলিফাই করে লিখলে আমাদের কত হবে? 2p, ঠিক আছে, এইটা আমাদের শূন্যস্থান, বা এই 2 ক্যান্সেল, তাহলে PRT/100, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হবে উত্তর, PRT/100। এবার দেখো তিনেরটা কি বলছে? এক বছরের আসল এবং সুদ আসলের অনুপাত, তাহলে ধরি আসল 8x টাকা, তাহলে সুদ আসল কত? সুদ আসল কত? 9x টাকা, তাই না? এখান থেকে সুদ কত পাবো আমরা? 9x - 8x = x টাকা, তাই না? সুদের হার বের করব, ধরি সুদের হার R%, আরই ধরবো আমি R%, হ্যাঁ। তাহলে অতএব এখান থেকে কী পাবো? সুদ x টাকা পেয়েছি, PRT/100, p মানে কত? আসল কত? 8x, আর মান জানিনি, আর টি মানে আমরা কত জানি? 1 বছর বলেছে, /100, তাই না? এই x আর x ক্যান্সেল, বা r = 100/8, তার মানে কত? 50/4, তার মানে 25/2, তার মানে এটা কত? 25/2 মানে 12.5%, ঠিক আছে। তাহলে সুদের হার 12.5%। এবার দেখো 22-এর একেরটা, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? মূলধন দ্বিগুণ হওয়া মানে কি? সুদের পরিমাণ আর মূলধনের পরিমাণ একই, এর আগেও দেখেছি, তাই না? ধরি মূলধন, ধরি মূলধন সমান p টাকা, তাহলে মূলধন দ্বিগুণ হওয়া মানে কি? মূলধন দ্বিগুণ হলো মানে কি? সুদ আসল কত? সুদ আসল 2p টাকা হলো, তাহলে এখান থেকে আমরা সুদ কত পাবো? সুদ কত পাবো? 2p থেকে p বিয়োগ, তাহলে আমরা p টাকা পাবো সুদ, তাই না? তাহলে এবার আমরা সূত্র অনুযায়ী লিখবো যে I = মানে I মানে তো p, সুদ মানে তো p, আর মানে কত? আর এর মান দেওয়া আছে এখানে 6.1/4, PR, t মানে কত? কত বছরে সেটা জানতে চাইছি, তাহলে T/100, শর্ট কোশ্চেন আমরা লিখলাম না যে টি কি নির্ণয় সময়, ঠিক আছে। এই p আর এই p ক্যান্সেল, বা t = 100/4×4 = 25 × 4, তাই না? তাহলে এটা 4×25 = 100 = 16। তাহলে যে কোনো মূলধন কত বছরের দ্বিগুণ হবে? 6.14% সরল সুদে 16 বছর টাইম লাগবে, তাহলে 16 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে, 16 বছরে দ্বিগুণ হবে, বোঝা যাচ্ছে তো? মূলধন যদি p টাকা হয়, সুদ আসল তাহলে ডবল হবে বলেছে, তার মানে 2p হবে, তাই কিন্তু সুদ বের করলাম,
তা আমরা সেই সুদ মানে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 জানি, সেখান থেকে আমরা টি এর মান বের করলাম, সময়টা জানতে চেয়েছি এখানে। দুয়েরটা দেখো, বার্ষিক সরল সুদের হার, এটা হলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। ঠিক আছে, দেখো দুয়েরটায় বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.14% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়েছে। অমলবাবুর বার্ষিক আয় কত টাকা কম হয়ে গেছে? 60 টাকা। আচ্ছা, আমরা এখানে একটা যদি সূত্র দেখি, আই ইকুয়াল টু পি আর R1T বাই 100 লিখলাম। ঠিক আছে, আর একটা লিখছি I2 মানে I1 আর I2 মানে প্রথম সুদ আর দ্বিতীয় সুদ। ঠিক আছে, এখানেও একই আসল PR2T বাই 100। ঠিক আছে, প্রথমে একটা পার্সেন্টেজ ছিল, দ্বিতীয়বার আর একটা পার্সেন্টেজ ছিল। তাহলে এদের পার্থক্য ধরো I1 মাইনাস I2, এইটাই সমান সমান দেওয়া আছে 60 টাকা, শর্তে দেওয়া আছে, এটাই 60 টাকা দেওয়া আছে। তাহলে I1 মানে কত? PR1T বাই 100 মাইনাস I2 মানে কত? PR2T বাই 100, এইটাই 60 টাকা দেওয়া আছে। বা 1 বছর টাইম, তাই না? তার মানে টি এর জায়গায় আমরা 1 বছর বসাবো, তাহলে পি আর R1 মানে কত? প্রথম পার্সেন্টেজ ছিল 4, তাই না? টি মানে 1 বছর বাই 100। ঠিক আছে, মাইনাস পি R2 মানে কত? 3.14 আর টি মানে এটাও 1 বছর, তাহলে এটা বাই 100 সমান সমান 60। তাহলে বা এখান থেকে যদি আমি এটা করি, তাহলে এখানে কত পাবো? P4 বাই 100 মাইনাস এখানে 100 পাবো, আর এখানে 3 4 12 একে 13, 13P বাই 4, তাই তো, সমান সমান 60। তাহলে বা এই 100কে ওই দিকে দিয়ে দিচ্ছি আমি, তাহলে এখানে 4 লসাগু, তাই না? তাহলে 4 4 16P মাইনাস 13P সমান সমান, তার সাথে আর দুটো শূন্য গুণ, তাই না? তাহলে এখানে শুধু পি থাকছে, তাহলে 4 ইন্টু 6000 সমান 24,000। তাহলে সেই ব্যক্তির আয় মূলধন কত? তাহলে অমলবাবুর মূলধন 24,000 টাকা। ঠিক আছে, তাহলে অমলবাবুর মূলধন 24,000 টাকা। তাহলে আমরা এভাবে করতে পারি, এটা যে I1 ছিল এটা, PR1 মানে প্রথমকার এটা হলো সুদের হার, দ্বিতীয়বার সুদের হার এটা। তাহলে এই দুটোর পার্থক্য I1 মাইনাস I2 মানে সুদ দুটোর পার্থক্য 60 টাকা দেওয়া আছে। তাহলে এই দুটো আমরা লিখলাম। এখানে আমাদের R1 এর মানও দেওয়া ছিল, টি তো 1 বছরই দুই জায়গায়, তাহলে এখান থেকে আমরা আসল বের করতে পারি। আবার এটা আরেকভাবেও আমি করতে পারি, ধরো সুদের পার্থক্য কত হয়েছে? সুদের হারের পার্থক্য কত আমার? 4 মাইনাস 3.14%, তাই না? 3.34, তাহলে এটা কত হবে? দুয়েরটায় কি আছে যে 4% থেকে 3.34% হওয়ায় বার্ষিক আয় 60 টাকা কম হলো। তাহলে সুদের হারের পার্থক্য কত হয়েছে? 4 মাইনাস 3.34% সমান সমান কত? 1/4%, তাই না? 1/4%। তাহলে এখন আমরা ঐকিক নিয়মে করব, অতএব 1/4%-এ তার মানে কি 1/4 টাকা আয় কম হয় 100 টাকা মূলধনে, তাই তো? তাহলে 1 টাকা আয় কম হবে কত? 100/1/4 টাকা মূলধনে, তাহলে 60 টাকা কম হয়েছে। তাহলে এই 4 তো উপরে চলে যাবে, তাই তো? তাহলে 100 গুণ 4 গুণ 100 60 হয়ে গেল এত টাকা মূলধনে। তাহলে 4 6 24, তাহলে 24,000 টাকা। ঠিক আছে, তাহলে অমলবাবুর মূলধন কত টাকা ছিল? 24,000 টাকা। এবার দেখো তিনেরটা কি বলছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদে আসলে 4 বছরের সুদ আসলের 8-এর 25 হবে। তাহলে ধরি আসল x টাকা, ঠিক আছে? তাহলে সুদ কত টাকা হবে? সুদ
আসলের 8/25 এটা বলেছে এত টাকা, তাহলে সুদ। ঠিক আছে, এবার শর্তে কি, সুদ সমান মানে আয় সমান কি জানি আমরা, আয় সমান পি মানে কত, আসলটা x টাকা, আর মানে কত, সুদের হার কত হলে, তাহলে ধরি সুদের হার r%, তাই না, সুদের হার পি আর, টি মানে কত 4 বছর বাই 100, তাই না, এটাই বলেছে। তাহলে এটা 25, এটা 4 হবে, তাহলে এই 4 আর এই 4 ক্যান্সেল, এই x আর x ক্যান্সেল, বা আর সমান পেলাম আমরা 8। তাহলে সুদের হার কত 8%, অতএব সুদের হার কত 8%। এটা 3-এরটা হলো। এবার দেখো 4-এরটা, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসল, কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করি। সুদটা কী হবে, সুদ আসলের 2/5, মানে যেটা মোট সুদ আসল হবে তার 2/5। তাহলে ধরি সুদ আসল কত টাকা, x টাকা, তাই না, তাহলে সুদ কত টাকা হবে, x এর কত গুণ, 2/5 গুণ, তাই তো। সুদটা হবে কি, সুদ আসলের 2/5, তাহলে সুদ আসলটাই ধরলাম, তাহলে সুদটা এটা হবে। তাহলে এখান থেকে আমরা আসল কত পাবো, আসল কত পাবো, সুদ আসল থেকে সুদটা বাদ দেব, তাহলে এটা 5 লসাগু, তাহলে 5x - 2x, তাহলে কত, এটা 3x/5, তাই না, এটা 3x/5 আসলটা পেলাম আমরা। এবার শতকরা সুদের হার, ধরি শতকরা সুদের হার r%, তাই না, তাহলে এখান থেকে কী পাবো আমরা, সুদ এইটা, আসল কত 3x/5 পি, আর টি মানে কত 10 বছর, PRT/100। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই 5-এর সঙ্গে এই 10-এর কাটতে পারবো, তাহলে 2। ঠিক আছে, এই 2 আর এই 2 ক্যান্সেল করলাম, এই 5 দিয়ে এই 100 কাটলে 20। ঠিক আছে, বা এই x আর xও ক্যান্সেল, তাহলে r = পাবো আমরা 20/3, তাই না, 20/3 মানে কত, 3 × 6 = 18, 2/3, তাহলে কত, সুদের হার 6.23%, সুদের হার 6.23%। সুদ আসল x টাকা ধরলাম, তাহলে সুদটা কত, সুদের 2/5 বলেছে, তাহলে এখান থেকে আমরা আসল পাবো কি, সুদ থেকে আসলটা, সুদ আসল থেকে সুদটা বাদ দিলাম, তাহলে আমরা আসলটা পেলাম। এবার সুদের হার ধরলাম r%, এইটাই তো সুদ, তাহলে এটা আসল, এই যে আসল PRT/100, এখান থেকে হিসাব করলাম আমরা, আর এর মান পেয়ে গেলাম। এবার দেখো 22-এর 5-এরটা, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, বার্ষিক 5% সুদের হারে, তাহলে আর সমান 5% কত টাকার, ধরি আসল পি টাকায় ধরি, ঠিক আছে, সময় টি সমান কত, মাসিক সুদ 1 টাকা, তাহলে মাসিক মানে 1/12 বছর। ঠিক আছে, সুদ ক টাকা, সুদ আয় সমান 1 টাকা বলেছে, তাহলে আমরা I = PRT/100 জানি, তার মানে 1 = P মানে কত, P, R মানে কত 5, T মানে কত 1/12/100, তাই তো। তাই এখান থেকে কোনাকুনি গুণ করলে আমরা পাবো কত, 5P/12 = 100, বা P = 100 × 12/5, 5, 20, 100, তাহলে 12 × 24, তাহলে 240। ঠিক আছে, তাহলে নির্ণয় আসল সমান কত, 240 টাকা। এই ছিল সরল সুদের চ্যাপ্টার। তো এটাই ছিল সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টের সূত্র একটাই সিম্পল সূত্র, সেটা হলো I = PRT/100। I = PRT/100 এই সূত্রটা জানলেই এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক খুব সহজেই যে কেউ করতে পারবে। তো আশা করি পুরো চ্যাপ্টারটা তোমরা এনজয় করেছো। যদি ভিডিও থেকে তোমরা কোনো উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। জ্ঞান শেয়ার করতে কোনো সময় কার্পণ্য করবে না। আর ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, তাই ম্যাথামেটিক্স তোমাদেরকে শিখতেই হবে।